গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো সামনেই আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে ১৫ই আগস্ট। তাই আজকের আমাদের আলোচনার বিষয় ভারতবর্ষের স্বাধীনতা দিবস নিয়ে। তবে এখানে বলে রাখি, স্বাধীনতা দিবসের ক্ষেত্রে যে আলোচনাটি আমরা আজকে করব একটা ব্যতিক্রমী রকমের স্বাধীনতা দিবস, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে, বলা যেতে পারে বিভিন্ন জেলায় পালিত হয়। সাধারণত আমরা জানি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল তার অখণ্ডতার বিনিময়ে। তাই ১৫ই আগস্ট দিনটিতে সারা ভারতব্যাপী স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু ভারতের মাটিতেই পশ্চিমবঙ্গের বেশ কিছু শহর রয়েছে, বেশ কিছু জেলা রয়েছে যেখানে এর একটু ব্যতিক্রমী দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট উদযাপিত হয়, তবে সেখানকার অধিবাসীরা বিশ্বাস করেন যে তারা ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করেননি। তারা স্বাধীনতা লাভ করেছিলেন ঠিক তার ৩ দিন পর, ১৮ই আগস্ট। তাই তারা ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে থাকেন। এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে আমরা বলবো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর, এছাড়া নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা জেলার একাংশেও ১৮ই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস পালন করা হয়। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়েছে? এ বিষয়ে আঞ্চলিকভাবে আলাদা আলাদা ব্যাখ্যা প্রচলিত রয়েছে। স্থানীয় সমাজে সেই সকল ব্যাখ্যার প্রচারও রয়েছে বহুলভাবে। সবগুলি যদিও এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করা সম্ভব নয়, তবু দু একটির উপস্থাপন না করলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে না। শুরুতেই আসি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আলোচনায়। এই বালুরঘাট শহরবাসী এবং তার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে অধিবাসীদের মধ্যে যেটা প্রচলিত হয়েছে যে ১৫ই আগস্ট ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল সেদিন বালুরঘাট স্বাধীনতা লাভ করেনি, বরং বালুরঘাট সেদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। বালুরঘাটের ট্রেজারি অফিস, হাই স্কুল ময়দান, সেখানে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। তাই বালুরঘাটবাসী সেই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে মনে করে না। এ বিষয়ে মনে রাখতে হবে যে ১৫ই আগস্টে বালুরঘাটে যে পাকিস্তানের পতাকা উঠেছিল, এই দেখে এই অঞ্চলের বিশিষ্ট কংগ্রেস নেতা সুশীল রঞ্জন চ্যাটার্জি এবং তার একজন সহকারী সতীন্দ্রনাথ বসু, এই দুজন সেই দিনই সন্ধেবেলা কলকাতা রওনা হন এবং সেখানে গিয়ে কংগ্রেসের প্রাদেশিক কমিটি মারফত কেন্দ্রীয় কমিটি এবং লর্ড মাউন্টব্যাটেনকে বলে বালুরঘাটকে ভারতভুক্ত করেন এবং সেই দিনটি ছিল ১৮ই আগস্ট। তাই বালুরঘাটে ১৮ই আগস্ট দিনে স্বাধীনতা দিবস উদযাপনের প্রচলন রয়েছে। কারণ এই ১৮ই আগস্ট সকালবেলা বালুরঘাটে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। তাই তারা এই দিনটিতেই স্বাধীনতা দিবস পালন করে। এইরকমই একটা ইতিহাস সাধারণ বালুরঘাটবাসীর মধ্যে প্রচলিত রয়েছে। এবারে আসি নদিয়া জেলার কথা। নদিয়া জেলার ক্ষেত্রে ব্যাপারটি খুব বেশি তফাৎ ছিল তা নয়। নদিয়া জেলায় প্রচলিত রয়েছে যে ১২ই আগস্ট তারা জানতে পারে নদিয়া জেলার নবদ্বীপ বাদে বাকি অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। সেই মতো সেখানকার মুসলমান জনগোষ্ঠীর মানুষরা তৈরি হয়েছিল
অঞ্জন শকুল নামে এক ব্যক্তির প্রতিবেদন থেকে জানতে পারা যায় 15ই আগস্ট নদিয়া স্বাধীন হয়নি, কারণ সেদিন নদিয়াতে পাকিস্তানের পতাকা উঠেছিল। তার কথায় সেদিন নদিয়া পাকিস্তানের হাতে পরাধীন হয়েছিল। এই অবস্থায় নদিয়ার রানী জ্যোতির্ময়ী দেবী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আবু লাহিড়ী, সাবিত্রী দেবী প্রমুখ মিলে আবার স্বাধীনতা সংগ্রাম সংগঠিত করেন এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতিক্রিয়ায় মাউন্টব্যাটেন তখন তাদের দিল্লিতে ডেকে পাঠান এবং আলোচনার পর সিরিল র্যাডক্লিফকে বলে আবার এই নদিয়া জেলাকে মানচিত্র পরিবর্তন করে ভারতভুক্ত করেন। দিনটি ছিল 17ই আগস্ট বিকেল বেলা, অর্থাৎ 17ই আগস্ট বিকেল বেলা ঘোষিত হয় নদিয়া ভারতের অন্তর্ভুক্ত হলো। সেই মতো পাকিস্তানি সেনা সরে যায়। পরদিন 18ই আগস্ট নদিয়া ভারতের অন্তর্ভুক্ত হলে সকালবেলা সেখানে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়। পরে অঞ্জনবাবু এই ইতিহাস জানতে পেরে নাকি 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের অনুমতি দিল্লি থেকে আদায় করে এনেছেন এবং সেই মতো ধুমধাম করে এই দিনটিতে নদিয়ায় স্বাধীনতা দিবস পালিত হয়। রং বেরঙের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় সেখানে। এইভাবে নদিয়াবাসীর মধ্যে নদিয়া জেলার স্বাধীনতা দিবসের যে কাহিনী, ইতিহাস বলবো, প্রচলিত রয়েছে। স্বাধীনতা দিবস উদযাপিত হবে তাতে কোনো আপত্তির বিষয় নয়। বিষয়টি হলো সঠিক ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়, যেগুলির উত্তর ইতিহাসের অন্য কিছু দিককে তুলে ধরে। সেগুলোই আজ আমরা এই ভিডিওতে একে একে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের, আপনজনেদের জানার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সে কাজটিও কিন্তু কাইন্ডলি করবেন। ঠিক আছে, তো আমরা আসছি প্রথম প্রশ্নে। বালুরঘাটবাসী বা নদিয়াবাসী কি করে জেনেছিল যে তাদের বাসভূমি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে? এটি আজকের প্রথম প্রশ্ন। এখানে বলে রাখি যে 9ই আগস্ট বাংলা বিভাজনের নকশা র্যাডক্লিফ প্রস্তুত করেছিলেন, যেটা ছিল খামবন্দি। কোনো কংগ্রেস নেতা, এমনকি মাউন্টব্যাটেন নিজেও এই নকশা সম্পর্কে অবগত ছিলেন না। র্যাডক্লিফের সচিব এবং সহকারী হিসেবে ভিপি মেনন হয়তো জানতেন, তবে সেটা প্রকাশিত হয়নি। অর্থাৎ বালুরঘাটবাসী তথা দিনাজপুরবাসী যে ধরে নিয়েছিল যে বালুরঘাট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে, সেই মতো সেখানে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছে, তার কারণ সেখানে মুসলমান জনসংখ্যা ছিল সামান্য বেশি অমুসলিম জনসংখ্যার তুলনায়। তাই সাধারণ হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে দিনাজপুর জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। সেই মতো মুসলমান জনগণ উল্লাসের সঙ্গে পাকিস্তানের পতাকা উড়িয়েছিল বালুরঘাট এবং সাবেক দিনাজপুরের সমস্ত অঞ্চলে। এই আনুমানিক বিষয়কে কেন্দ্র করে ধরে নেওয়া হয়েছিল আজকের যে পশ্চিম দিনাজপুর জেলা, সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, একটা আনুমানিক বিষয়ের ওপর ভিত্তি করে, অর্থাৎ অনুমানের উপর ভিত্তি করে পাকিস্তানের পতাকা এখানে উত্তোলিত হয়েছিল, তাই বলে কি আমরা ধরে নিব যে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল এই অঞ্চলটি? যদি ধরে নিই এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে
একটা পরাধীন ভূখণ্ড সদ্য ডমিনিয়নের মর্যাদা পেয়েছে। ভারতও ডমিনিয়নের মর্যাদা পেয়েছে, পাকিস্তানও ডমিনিয়নের মর্যাদা পেয়েছে। এই সদ্য ডমিনিয়ন পূর্ণ স্বাধীনও নয়, তাকে সাম্রাজ্যবাদী ভেবে পাকিস্তানের হাতে পরাধীন থাকা এই বিষয়টি কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদিয়াবাসী যে স্বাধীনতা সংগ্রামের তত্ত্ব তুলে ধরেছেন সেটাই বা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে প্রশ্নচিহ্ন থাকা স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সংগ্রামটা করেছিল কাদের বিরুদ্ধে? শাসক তো 15ই আগস্ট ক্ষমতা হস্তান্তরিত হওয়ার পর ব্রিটিশ ছিল না, তো সংগ্রাম কাদের বিরুদ্ধে করেছিল? সংগ্রাম নিশ্চয়ই পাকিস্তানের বিরুদ্ধে করেনি, কারণ ইতিহাস প্রচলিত যে দরবার করেছিল, সংগ্রাম করেছিল, দিল্লি থেকে মাউন্টব্যাটেন নকশা পরিবর্তন করেছিলেন। প্রশ্ন হচ্ছে, মাউন্টব্যাটেন তো তখন ক্ষমতার মুখ্য ধারাতে ছিলেন না, ক্ষমতা তো হস্তান্তরিত হয়েছে। তাহলে স্বাধীনতা সংগ্রাম কাদের বিরুদ্ধে করেছিল? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি রেখে দিলাম, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবারে আসি সঠিক কি ঘটেছিল সেদিন। আমরা জানি 3রা জুন মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী দেশভাগ হচ্ছে স্থির হয়েছিল। 21শে জুন এক সভায় নিশ্চিত হয়েছিল বাংলা ভাগ হচ্ছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রাদেশিক কংগ্রেসি এবং লীগের সদস্যদের মধ্যে যে ভোটাভুটি হয়েছিল তাতে নিশ্চিত হয়েছিল বাংলা ভাগ হচ্ছে। বাংলা ভাগের জন্য সেই মতো একটা কমিটিও গঠন হয়েছিল। এই কমিটিতে কংগ্রেসের পক্ষ থেকে 2জন বিচারপতি, চারুচন্দ্র বিশ্বাস ও বিজন কুমার মুখোপাধ্যায়, এই 2জন সিলেক্ট হয়েছিল। লীগের পক্ষ থেকে মোহাম্মদ আকরম ও S.A. রহমান, এই 2জন বিচারপতি সিলেক্ট হয়েছিল। কমিটির চেয়ারম্যান এবং কাস্টিং ভোটের অধিকারী হয়েছিলেন বিলেতের বিখ্যাত ব্যারিস্টার স্যার সিরিল র্যাডক্লিফ। উল্লেখ্য যে র্যাডক্লিফ সাহেব ভারতে আসেন 8ই জুলাই 1947। এর আগে তিনি ভারতবর্ষে আসেননি। এমনকি তিনি যে বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করেছিলেন, এই দুটি প্রদেশে তিনি কোনোদিন পাও রাখেননি। অর্থাৎ এই দুটি প্রদেশ সম্পর্কেই তিনি কিছু জানতেন না। উপরন্তু ভাগের জন্য তাকে সময় দেওয়া হয়েছিল খুব কম। বলা হয়েছিল 15ই আগস্টের মধ্যে তাকে বিভাজন পরিকল্পনা জমা দিতে হবে। অর্থাৎ তিনি মাত্র 36 দিন সময় পেয়েছিলেন বাংলা এবং পাঞ্জাব এই দুটো প্রদেশকে ভাগ করার। তিনি যে বিভাজন পরিকল্পনা তৈরি করেছিলেন তাকেই আমরা বলি র্যাডক্লিফ রোয়াদাদ বা র্যাডক্লিফ পরিকল্পনা। উল্লেখ্য 12ই আগস্ট পাঞ্জাব বিভাজনের পরিকল্পনাটি তিনি শেষ করেছিলেন। আগেই বলেছি 9ই আগস্ট বাংলা বিভাজনের পরিকল্পনাটি তৈরি করেছিলেন এবং দুটো পরিকল্পনা প্রস্তুত হলে 13ই আগস্ট দুটি পরিকল্পনায় খামবন্দি অবস্থায় র্যাডক্লিফ পাঠিয়েছিলেন ভাইসরয়ের দপ্তরে জমা দেওয়ার জন্য। ভাইসরয় মাউন্টব্যাটেন তখন পাকিস্তানের স্বাধীনতা সমারোহে যোগ দিতে করাচি যাবেন বলে রওনা হচ্ছিলেন। তাই তিনি খাম দুটি না খুলে বাক্সবন্দি করে করাচি চলে যান। কারণ তিনি চাননি যে এই পরিকল্পনা স্বাধীনতা উৎসবের আগে প্রকাশিত হোক, কারণ তাতে স্বাধীনতা উৎসব ব্যাহত হতে পারে বলে তার ধারণা ছিল। তাছাড়া স্বাধীনতার পর তা প্রকাশিত হলে ব্রিটিশ সরকারের কোনো দায়িত্ব থাকবে না, এটিও তার মাথাতে ছিল অবশ্যই। তাই স্বাধীনতার সমারোহ পেরিয়ে যাওয়ার পর 17ই আগস্ট বিকেল বেলা দু দেশের নেতৃবৃন্দের হাতে র্যাডক্লিফের সুপারিশপত্র তিনি হস্তান্তরিত করেন। এ নিয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং
লিয়াকত আলী খান দুজনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, কিন্তু পূর্বের চুক্তি মতো তাদের কিছুই করার ছিল না। এখানে বলে রাখি যে র্যাডক্লিফ সাহেব 13 তারিখে তার রোয়াদাত অর্থাৎ বিভাজনের পরিকল্পনা জমা দিয়ে 14ই আগস্ট লন্ডনে পাড়ি দিয়েছিলেন, কারণ তিনি জানতেন কোনো পরিকল্পনাই উভয় পক্ষকে খুশি করতে পারবে না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেতৃবৃন্দ অর্থাৎ বালুরঘাট এবং নদিয়ার যে নেতৃবৃন্দের আন্দোলনের কথা বলা হচ্ছে, দরবারের কথা বলা হচ্ছে, সেই নেতৃবৃন্দ দরবার করে বা আন্দোলন করে পরিকল্পনা পরিবর্তনের সম্ভাবনা কি ছিল? যেখানে র্যাডক্লিফ স্যার ভারতেই ছিলেন না। বাকিটুকু কিন্তু আমি দর্শকের জন্য ছেড়ে যাব। আপনারা এই যে প্রচলিত ইতিহাস এবং প্রকৃত ইতিহাস, এই দুইয়ের মধ্যে যে সামান্য তফাৎ রয়েছে, এটা দেখে কি বুঝতে পারছেন? অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ এই যে র্যাডক্লিফ স্যার চলে গেলেন 15ই আগস্টের আগেই, অথচ স্থানীয়ভাবে প্রচারিত রয়েছে যে মাউন্টব্যাটেনকে বলার পর, দরবার করার পর, আন্দোলন করার পর মাউন্টব্যাটেন র্যাডক্লিফ সাহেবকে বলে নকশার পরিবর্তন ঘটিয়েছিলেন এবং কংগ্রেসি নেতৃবৃন্দের তৎপরতার কারণে এই যে প্রদেশগুলি যেখানে 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হয়, সেই প্রদেশগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এই ইতিহাস কতদূর সত্য? তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো গুড নাইট, এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।